আমাদের নেটিজেনদের মধ্যে একটা কথা খুব পপুলার, খুব জনপ্রিয়, যে দারাজ থেকে অর্ডার দেওয়া। মানে হচ্ছে মূল ভার্সনটা যখন পাওয়া যায় না, একটা কপি ক্যাট জিনিস যখন নেওয়া হয়, চাইনিজ প্রোডাক্ট যেটা দেখতে অরিজিনালের মতো, কিন্তু আপনি যখন অর্ডার দিবেন অনলাইনে, মানে বাংলাদেশে যেহেতু দারাজ প্ল্যাটফর্ম হিসাবে খুব জনপ্রিয়, সেখানে অর্ডার দিবেন, তারপরে আপনি একটা খুব পুয়ার ভার্সন পাবেন, খুব খারাপ একটা ভার্সন পাবেন। আপনি যে জিনিসটা দেখে, মানে ছবিতে দেখে অনেক সুন্দর মনে হবে, আসল জিনিস মনে হবে, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে এটা খুব একটা হয়তো প্লাস্টিক দিয়ে বানানো খুব ছোট একটা জিনিস। তো এটাকে বলা হয় দারাজ থেকে অর্ডার দেওয়া। আরেকটা কথা আছে যে গরিবের অমুক, গরিবের তমুক। মানে ধরেন শাহরুখ খানের মতো দেখতে একটা টিকটকার, তো তারা বলা হয় গরিবের শাহরুখ খান, গরিবের অমুক। কারণ হচ্ছে যে মূল ভার্সন না, আসল এবং আদি অরিজিনাল জিনিসটা না, ওইটার একটা দুর্বল কপি করার চেষ্টা। তো সম্প্রতি জাতীয় নাগরিক কমিটি বাকশালের দারাজ ভার্সন হয়ে উঠছে। বাকশালের দারাজ ভার্সন হয়ে উঠছে, অথচ সারা রাজনীতিটাই তারা করছে মুজিববাদ খেয়ে ফেলবে এবং বাকশাল খেয়ে ফেলবে। বাকশালী চেতনা, এটাকে ওরা কবর দিয়ে দিবে, এই করবে। বাকশালী চেতনা কি আমি জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন, আসলে কেউই জানে না। কিন্তু তারা যেভাবে এটাকে পোর্ট্রেট করে, যে বাকশাল হচ্ছে একটা একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কনসেপ্ট ছিল, যেখানে সকল রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করা হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছিল, এবং সেইখানে সরকারি কর্মচারীদের যোগ দেওয়ার, সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ বাহিনী, সিভিল সার্ভিস, টিচার, এদেরকে যোগ দেওয়ার একটা ব্যবস্থা রাখা হয়েছিল, একটা একদলীয় ব্যবস্থা, যেটার কারণে বাকশালকে বিতর্ক করা হয়। বাকশালের বিরুদ্ধে যারাই কথা বলে, আপনি যখন এই তিনটা কথা বলেন, একটা হচ্ছে যে সকল পত্রিকা এবং গণমাধ্যমকে বাতিল করে দিয়ে 4টা পত্রিকা রাখা হয়েছিল, দ্বিতীয় হচ্ছে গিয়ে সকল রাজনৈতিক দলকে বাতিল করে দেওয়া হয়েছিল, এবং সরকারি কর্মচারীদের রাজনীতিতে ঢোকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো জাতীয় নাগরিক কমিটি সম্প্রতি যে কাজটা করেছেন, তারা গরিবের বাকশাল হিসাবে উপস্থিত হয়েছেন, বা দারাজে অর্ডার দেওয়া পুয়ার ভার্সন অফ বাকশাল তৈরি করতে গিয়ে তারা বিসিএস ক্যাডারদেরকে তাদের এই প্রস্তাবিত রাজনৈতিক দলে ঢুকিয়েছেন, এবং তারা একটা বিরাট আকারে, কি বলা যায়, ঘোষণা দিয়েছেন। 134 জন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে নিয়ে তারা একটা কমিটি ঘোষণা করে দিয়েছেন। কি যে ভয়ঙ্কর বালখিল্য, কি যে রাজনীতিক জ্ঞান নিয়ে কি পরিমাণ ছেলেখেলা, কি পরিমাণ বুদ্ধিহীনতা, কি পরিমাণ অসার চিন্তা ভাবনা, সেটা তাদের এই পদক্ষেপের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, আপনি ভাই রাজনীতি করবেন, আপনি একটা নতুন দল তৈরি করেছেন, জুলাইয়ের স্পিরিট করবেন, আপনাকে স্বাগতম, আপনি সেটা করেন। অনেক কষ্টের একটা গণঅভ্যুত্থান করেছেন, সেটাকে আপনারা সংহত করার জন্য রাজনৈতিক দল করবেন, স্বাগতম। কিন্তু যারা রাজনীতি করেন তাদেরকে দিয়ে করেন। এবং নতুন দিনের যদি রাজনীতি করতে হয়, যে রাজনীতিটা এতদিন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে, এর বাইরে গিয়ে যদি আপনাদেরকে করতে হয়, তাহলে আপনাকে নতুন রাজনীতি দিতে হবে। সেই নতুন রাজনীতি নেওয়ার নাম দিয়ে আপনি সরকারি কর্মচারীদের, বিসিএস শিক্ষা ক্যাডারের লোকজনকে আপনার কমিটিতে ঢুকিয়ে ফেলবেন। এটা কোনভাবে সম্ভব? এটা সরকারি চাকুরি আইন অনুযায়ী কিন্তু সম্ভব নয়। আমি জানি না যারা এখানের মধ্যে ঢুকেছেন তারা এইভাবে এটা কিভাবে করেছেন। আমি কিছু নাম পড়ছি: ডক্টর সদরুদ্দিন আহমদ, ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান, মোহাম্মদ গোলাম আজম, ডক্টর আজিজুল হক খান, মোহাম্মদ আবদুল্লাহ মাসুদ, মোহাম্মদ মিজানুল হক ইত্যাদি ইত্যাদি মিলে 134 জনকে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকানো হয়েছে। এখন মুশকিলটা তৈরি হচ্ছে কি, আপনি যখন বিসিএস ক্যাডারের, শিক্ষা ক্যাডার থেকে নেবেন, তাহলে আপনি কিছুদিন পরে আরো 134 জন পুলিশ কর্মকর্তাকে দিয়ে জাতীয় নাগরিক কমিটির আরেকটা প্রতিনিধি দল বানাবেন। তারপরে সচিবালয়ে গিয়ে আপনার লোকজনকে দিয়ে, হয়তো একজন সিনিয়র সচিবকে আহ্বায়ক করে আপনি একটা সচিবালয় টিম বানাবেন। এই যে জনপ্রশাসন ধ্বংস করার প্রক্রিয়ায় বিগত রাজনৈতিক দলগুলো করে আসছিল, সে প্রতিষ্ঠান ধ্বংসের যে চেষ্টা অতীতে হয়েছে, এর চেয়ে অনেক সিরিয়াসভাবে আপনারা এই কাজটা করছেন। ইটস এ ডিজাস্টার। আপনি একটা পুলিশের এসপিকে যদি বানিয়ে দেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলার কনভেনার, বা ধরেন বরগুনা জেলার কনভেনার, তো ওই পুলিশের এসপি ওইখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিছু রাখবে? প্লিজ আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই জিনিসগুলো পুনর্বিবেচনা করুন। এটা করতে যায় না, এটার খুব খারাপ দিক আছে। আমরা অতিরিক্ত মানে রাজনীতি সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ফলাফল ভালো হয় নাই। এই যে দেশটার মধ্যে যে এই পরিমাণ বিভেদ, এই যে চ্যালেঞ্জ অবস্থা, শক্ত অবস্থা, এটার পিছনে মূল কারণ হচ্ছে আমরা অতিরিক্ত রাজনীতি করেছি। এইটাকে আমাদের স্বীকার করে নিতে হবে। আপনি দেখেন, লোকজন বলছিল যে শেখ হাসিনার
ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, আওয়ামী লীগের ক্ষমতার সরকার থেকে নেমে যাওয়ার পরে বায়তুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে। তো আমি নিজে খুব অবাক হলাম যে ভাই হুজুর মানুষ, উনি তো নামাজ পড়াচ্ছেন, উনাকে কেন পালিয়ে যেতে হবে? আমি মানলাম মন্ত্রী পালিয়ে গিয়েছে, এমপি পালিয়ে গেছে, দুর্নীতিবাদ কর্মকর্তারা পালিয়ে গেছে, পুলিশ প্রশাসনের যে মাস্তান চক্র ছিল, হাউনাঙ্কল্লা ছিল, তারা পালিয়ে গেছে, মেক সেন্স। হুজুর কেন পালিয়ে যাবে? আমরা তো 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, আমরা তো 96-এর যে বিএনপি আওয়ামী লীগের টাগোবার মধ্যে বিএনপির পদত্যাগ দেখেছি, আমরা 2006-07-এর 111-এর সরকার দেখেছি, হুজুর তো পালিয়ে যেতে দেখি নাই। তো আমি খুব অবাক হয়ে খোঁজ নিতে গেলাম এবং খোঁজ নিতে দেখলাম এই হুজুর, উনি হচ্ছেন গোপালগঞ্জ বাড়ি এবং ওনার এলাকায় উনি নৌকা মার্কার নমিনেশন নিয়ে নাকি পোস্টার মেরেছেন। মানে একটা রাজনৈতিক হুজুর জাতীয় মসজিদের মানে ইমামতির দায়িত্বে ছিলেন। এটা কিন্তু শুরুতেই আটকে দেওয়া উচিত ছিল। হুজুরের দায়িত্ব কিন্তু নৌকা মার্কার ক্যাম্পেইনই করা না, মানে প্রার্থী হতে অনেক দূরের কথা, ক্যাম্পেইন করা ওনার উচিত না। কিন্তু আমরা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছি, এটা স্বীকার করতেই হবে। এবং এই ধ্বংস করার কারণে আজকে গোটা জাতি ভুগছি, এটা তো অস্বীকার করার কিছু না। হাউন আঙ্কেল নিজে আওয়ামী লীগের বড় নেতা হয়ে বসেছিল। মানে এরা কিন্তু পলিটিক্যাল লিডারদের কোনো কথা শুনতো না, থানার ওসি পলিটিক্যাল লিডারের কথা শুনতো না, কারণ সে নিজে এটা নিয়ে কথা বলতো। আপনাদের মনে আছে ব্যারিস্টার সুমন এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কি কেউ নাই? কেন থানার ওসিকে গিয়ে এই স্লোগানটা দিতে হবে? আমার দলের কি লোক কম আছে? ব্যারিস্টার সুমনকে বের করে দেওয়া হয়েছিল দল থেকে মূলত কিন্তু এই কারণে। এগুলো মানে আত্মসমালোচনার জায়গা থেকে, যদি আত্ম উপলব্ধির জায়গা থেকে যদি না জানতে হলে হবে না। যাই হোক, আমি এই বিগত সরকারের বা আওয়ামী লীগের নিয়ে কথা বলার জন্য এখানে বসি না। আমি প্রস্তাবিত যে দলটা আপনারা বানাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি, প্লিজ ডোন্ট ডু দিস ডিজাস্টার। আপনারা যে লেভেলে ডিজাস্টার করতে যাচ্ছেন, অন্যান্য মানে অথর্ব ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছে না, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে সরকারি কর্মকর্তাদের ঢুকেন না। এত রাজনীতির দরকার নাই। রাজনীতি যারা করবেন তাদেরকে শুধুমাত্র তারাই রাজনীতি করুন। আজকে আমরা তৃণমূলের রাজনীতি পাঠিয়ে দিয়েছি। আমি আমার নিজের গ্রামের কথা বলি, আগে কখনো কিন্তু এখানে ছিল এরা আওয়ামী লীগের সাপোর্টার, এরা বিএনপির সাপোর্টার, এরা একটু জামাত করে, কিছু লোক এরশাদের সমর্থক, এইভাবে ছিল। কিন্তু এখানে কোনো রাজনৈতিক কমিটি ছিল না, দলবাজি ছিল না, যার কারণে কোনো হানাহানি ভাঙাভাঙি ছিল না। আজকে আমি আমার গ্রামের একটা দোকানের ছবি একটু আগে হোয়াটসঅ্যাপে পেলাম। একটা নিরীহ দোকানদার, সে আওয়ামী লীগ করে, হ্যাঁ সে অনেক ভালো আওয়ামী লীগ করে, কিন্তু সে কোনো পদের লোক না, কিছু না। তার দোকানটা ভেঙে চুরে দিয়েছে। কারা দিয়েছে? আমার গ্রামেরই অন্য ছেলেরা দিয়েছে, এরা অন্য রাজনৈতিক দল করে, তারা দিয়েছে। আবার হয়তো কোনো এক সময় রাজনৈতিক পট পরিবর্তন হলে ওদের দোকানগুলো এরা ভেঙে দিবে। এই যে একবার তৃণমূলে আমরা কমিটি সমিতি বানাতে গিয়ে এই যে আমাদের সামাজিক অস্থিরতার জায়গাটা তৈরি করে ফেলেছি। মফস্বলের গ্রামে গঞ্জে একজন আরেকজনকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, এটা রাজনীতির জন্য খুব একটা ভালো ফল নিয়ে আসে নাই। এখন আমরা যদি এই সরকারি কর্মকর্তাদের, প্রথমত আইনত আপনারা পারেনই না, আপনি বিসিএস ক্যাডারদেরকে আপনি রাজনৈতিক দলে ঢুকাতে পারেন না। এখন আপনারা বলবেন এটা রাজনৈতিক দল না, এটা সামাজিক দল। এইসব হচ্ছে কি, এইটাও একটা কৌশলের রাজনীতির কথা। আপনি জাতীয় নাগরিক কমিটিকে আপনি রাজনৈতিক দল বানাবেন, এটা একটা ঘরের বাচ্চাও জানে, একটা পাগলও জানে। আপনি বলতেছেন যে না, এটা আমাদের নাগরিক কমিটি, আমরা এই জন্য এখানের মধ্যে নিতে পারি। এই কথাটা বলেছেন, কিন্তু কে বলেছেন যেন? জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ সমকাল পত্রিকাকে বলছেন, জাতীয় নাগরিক কমিটি যেহেতু অরাজনৈতিক সংগঠন। ফাজলামো করেন? জাতীয় নাগরিক কমিটি অরাজনৈতিক সংগঠন? আপনারা ঘোষণা দিয়েছেন থ্রো প্রসেস এটাকে আপনারা পলিটিক্যাল দল বানাবেন, আপনারা কমিটি বানাচ্ছেন পলিটিক্যাল দল। আপনারা গিয়ে বহিষ্কৃত কাউন্সিলরদেরকে, বাতিল হওয়া কাউন্সিলরদেরকে বলছেন, কমিশনারদেরকে বলছেন যে ভাই আপনারা আমাদের দলের মধ্যে আসেন। আপনারা এটা রাজনৈতিক দল বানাচ্ছেন, সকলে জানে। এখন আপনি বলতেছেন এটা অরাজনৈতিক সংগঠন বলে বিসিএস ক্যাডারদেরকে ঢুকাচ্ছেন। আপনারা শুরু করেছেন শিক্ষকদেরকে দিয়ে, আপনারা এরপরে গিয়ে পুলিশ প্রশাসনে করবেন, আপনারা সিভিল প্রশাসনে যাবেন, আপনারা হয়তো সেনাবাহিনীর মধ্যে করবেন। অমুক ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় নাগরিক কমিটির অমুক ক্যান্টনমেন্টের কনভেনার, বা অমুক কর্নেল সাহেব জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দলের সদস্য। কিছু থাকবে? কিছু রাখছেন? কিছু রাখছেন না। সুতরাং আমি শুরুটা যেভাবে করেছিলাম যে বাকশালের পুয়ার ভার্সন, কারণ বাকশালের মূল কনসেপ্ট আপনারা নিচ্ছেন না। বাকশাল যেভাবে জাতিকে সংহত করার একটা চেষ্টা ছিল, শেষ ড্রাইভ ছিল, সেটার মধ্যে আপনারা যাচ্ছেন না। আপনারা ওইটুকু নিচ্ছেন, ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনার দলের মধ্যে নিয়ে আসতে হবে। কেন ভাই? দেশে কি রাজনীতিবিদের অভাব থাকলে আপনারা নতুন তরুণ দল, নতুন লোকজনকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেন, নতুন পেশাজীবীদেরকে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। প্লিজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের এইগুলোর মধ্যে ঢুকাবেন না। ঢুকে সব কিছুকে রাজনীতিকরণ করতে গিয়ে আমাদের এই নতুন করে আরো সংকট, আরো ধ্বংস তৈরি করার কোন প্রয়োজন আমি দেখি না। আপনারা এই যে গরিবের বাকশাল বানাইতে যাচ্ছেন, এটা শেষ পর্যন্ত
হাস্যকর হয়ে যাবে। আমাকে অনেক দর্শক বলে যে ভাই আপনি জাতীয় নাগরিক কমিটি বলতে গিয়ে অনেক সময় স্লিপ অফ টাং জাতীয় নাগরিক কমেডি বলে ফেলেন, কেন এটা বলেন? এটা তো কি কারণে বলেন? কারণ আমার সাবকনসিয়াস মাইন্ডে আপনাদের এটাকে কমেডি মনে হচ্ছে ভাই, যার কারণে মুখ থেকে জাতীয় নাগরিক কমেডি বের হয়ে আসছে। আই এম সরি ফর দ্যাট, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এই যে আপনারা বিশৃঙ্খল বিচ্ছিন্নভাবে করছেন, এই যে তাত্ত্বিক রাজনীতি শাহবাগের মোড়ে বসে আজিজ মার্কেটের 4 তলায় বসে করা আর মাঠের রাজনীতি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং সেটা বুঝে শুনে যদি আপনারা করেন নতুন দল হিসাবে, সেটা আপনাদের জন্য ভালো। আপনারা যেহেতু সরকার থেকে এক ধরনের কিংস পার্টি ভার্সন নিয়ে আসছেন, হয়তো আগামী নির্বাচন আমি কী হবে জানি না, কিন্তু যদি কোনো ধরনের মেকানিজম হয় আপনাদের হয়তো রাজনীতিতে অন্য একটা সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে একটা ভালো রাজনীতি তৈরি করুন, একটা চেষ্টা করুন অ্যাটলিস্ট মানুষকে কনভিন্স করতে যে আপনারা ভালো কিছু করার চেষ্টা করছেন। আজ এ পর্যন্তই। এইসব মানে যে জিনিস বিশৃঙ্খলা তৈরি করে, যে জিনিস একটা অশান্তি তৈরি করে, সেটা থেকে সকলেই বিরত থাকবেন, এটা আশা করছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। গালাগালি যারা করবেন তারা একটু ভালোভাবে করবেন। আমি দেখছি অনেকে কপি পেস্ট গালাগালি করে, এটা ঠিক ভালো দেখায় না। মানে মিনিমাম গালাগালি করারও যদি বুদ্ধিশুদ্ধি আপনাদের না থাকে তাহলে কি হবে? তাহলে তো হবে না। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা। এবং যারা পছন্দ করবেন তারা লাইক, থামস এবং কি যেন আছে সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকুই বলা। কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে।